যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। তো এটা নিয়ে অনেকে বিতর্ক করছেন যে এটা বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখা হয়নি। যে সরকার 9 দিন পর চলে যাচ্ছে সেই সরকার এটা করার কোনো নৈতিক অধিকারই ছিল না। আমি মার্কিনীদের সাথে যখন কথা বলেছি তখন ওনারা বলেছেন তোমাদের সরকারের ভিতরে বাইরে সবার সাথেই আলোচনা করে আমরা এটা করেছি। এইটা আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে সরকার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না, এমনকি বিরোধী দল এটা নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করতে চাচ্ছে না, তখন আমার কাছে মনে হলো যে মার্কিনেরা হয়তো ঠিকই বলেছে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতা নিয়েছে, রাজনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে, এটা বলাই যায়। আপনি উল্লেখ করলে নির্বাচিত সরকার একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিতর দিয়ে এসছে, সেহেতু মানুষের প্রত্যাশা অনেক বেশি। সবার মনের ভিতরে আছে রাতের বেলা টাকা ছাপায় কিনা, তো গাজীপুরে টাকা ছাপানো হচ্ছে কিনা, এবং এটার ফলশ্রুতিতে মূল্যস্ফীতি আগামী দিনে আসবে। সরকারের পক্ষ থেকে 3-4 মাসে ব্যাংকিং খাতকে কার্যকরভাবে পুনরুজ্জীবিত করার জন্য কোনো রূপরেখা এই সরকার এখনো আমাদের সামনে উপস্থিত করেনি। অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে যে রাজনৈতিক বয়ানটা দরকার ছিল, ব্যাখ্যা করার দরকার ছিল, এইটা করতে ওনারা এখনো পারেননি। এই যে দেখুন আপনি, এই যে মোটরসাইকেলের কর নিয়ে, তো মোটরসাইকেলের কর নিয়ে কথাটা বাজারে চালু হলো এবং এটার প্রতিক্রিয়াও হয়েছে, অনেক মানে নেতিবাচক প্রতিক্রিয়াও আছে। সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করলো না যে এইটা কোনো কনজামশন ট্যাক্স না, এটা ভোগের উপরে কর না, এটা আয়ের উপরের কর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম দি বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায়। আজকে আমার অতিথি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে গত 5-6 বছরে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি বলতে গেলে কিছুটা নড়বড়ে হয়ে আছে। তবে এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতা নিয়েছে, রাজনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে, এটা বলাই যায়। আন্তর্জাতিক বিশ্বেও দেখা যাচ্ছে যেসব জায়গায় সংকট ছিল, সংকটের অবসান না হলেও যুদ্ধবিগ্রহ চলছে, কিন্তু কিছুটা স্থিতিশীলতা এসেছে। তো এই নতুন পটভূমিতে আপনি বাংলাদেশের ইকোনমিক আউটলুকটা মোটা দাগে কিভাবে দেখছেন? আপনি কি আশাবাদী না হতাশাবাদী? আসলে জীবন শুধু আশা আর নিরাশা দিয়ে হয় না, এইটার মিশ্রণের ভিতরেই থাকে। তো বাংলাদেশেও সেইটা আছে, সে বিভিন্ন ধরনের শঙ্কা আছে, আবার একই রকম অনেক ধরনের সম্ভাবনাও আছে। শঙ্কা কাটিয়ে সম্ভাবনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা, এই সরকারের সেই পথে আগাবে কিনা, সেটাই হলো মূল বক্তব্য আর কি এই ক্ষেত্রে। তো আপনি যে বললেন বিশ্বের সমস্যা ইত্যাদি, অর্থনীতির চাপ, নিঃসন্দেহে এগুলি বড়। শেষ পর্যায়ে তো এখন জ্বালানির ক্ষেত্রে শুধু জ্বালানির দাম বাড়ানো না, এটার জন্য যে ভর্তুকি দিতে হবে সেটার বিষয় রয়েছে, তার মূল্যস্ফীতির উপর তার প্রতিক্রিয়া, এটা নিয়েও বক্তব্য আছে। কিন্তু আমাদের আরেকটু বিবেচনার ভিতরে রাখতে হবে যে এই অর্থনীতির ভিতরে প্রয়োজনীয় সংস্কারগুলো আমরা অনেক দিন করিনি। এই সংস্কারগুলো না করার ফলে যে অদক্ষতার সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনার ভিতরে, আয়ের ব্যাপারে, ব্যয়ের ব্যাপারে, আপনার ভর্তুকি ব্যবস্থাপনাতে, সুদের হারের ক্ষেত্রে, সরকারের যে ঋণ ব্যবস্থাপনা সেইখানে, এবং যে ঘাটতি তার অর্থায়নের ক্ষেত্রে, তো ওই জায়গাটাতে সংস্কারের অভাবের ভিতরেই কিন্তু এই অর্থনীতি, অর্থাৎ ওই সংকট মোকাবেলা করার জন্য যে ধরনের দক্ষতা দেখানো দরকার সেটা তারা দেখাতে পারছে কিনা, সেটা একটা বিষয় আর কি। আর দ্বিতীয় যেটা এই সরকারের জন্য অন্যতম বড় বিষয়, সেটা হলো আপনি উল্লেখ করলে নির্বাচিত সরকার একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিতর দিয়ে এসছে, সেহেতু মানুষের প্রত্যাশা অনেক বেশি। এবং ওনারা যে নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন তার ভিতরে অনেক, শব্দটা উচ্চাভিলাষী কথাটা আমি বলবো কিনা জানি না, কিন্তু অনেক জনবান্ধব ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতিগুলো পরিপালন করার ক্ষেত্রে প্রথম বছরেই একটা ইঙ্গিত দিবেন কিনা সেটার চাপটা ওনাদের রয়ে গেছে। এটা আমি শুধু ফ্যামিলি কার্ডের কথা বলছি না, বা এটা আমি শুধু পদ্মা ব্যারেজের কথা বলছি না, এটা আমি বলছি যে একই সাথে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির বিষয়টি রয়েছে, অনেক দিন এটা আটকে রয়েছে, ওনাদের
পাওনা অবশ্যই দিতে হবে কিছু না কিছু হলেও। সেটা সরকারি যে সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে এগুলো লোকসান, সেই লোকসানি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে রয়েছে, এগুলি কি হবে ইত্যাদি বিষয় রয়ে গেছে। আর এছাড়া তো করের জাল বিস্তৃত করা, এডিপির বার্ষিক উন্নয়ন কর্মসূচির দক্ষতা বৃদ্ধি করা ইত্যাদি বিষয় আমাদের খুব বড়। এবং সরকারের এই মুহূর্তে যে বড় বিষয়টি রয়েছে এবং আগামী বাজেটকে কেন্দ্র করে যে তাকে ঋণ করে চলতি ব্যয় চালাতে হচ্ছে। অর্থাৎ ঋণটা যারা করছেন সেটা ওনারা নতুন কোনো প্রকল্পের জন্য ব্যয় করছেন না যে যেখান থেকে আগামী দিনে আয় হবে। এই মুহূর্তে ওনাদের সম্পদ বা রাজস্ব আহরণের পরিস্থিতি এত দুর্বল যে ওনাদের চলতি ব্যয় ওনারা করতে পারছে না। দৈনন্দিন খরচ বলতে গেলে, হ্যাঁ, দৈনন্দিন খরচের 3টি বড় খাত আছে, আমরা এটা জানি। সেটা 1 নম্বর হলো সরকারি কর্মকর্তাদের ভাতা এবং বেতন, 2 নম্বর হলো সুদ পরিশোধ, এটা অভ্যন্তরীণ এবং বৈদেশিক, এবং 3 হলো বিভিন্ন ধরনের ভর্তুকি, এটা কৃষক থেকে আরম্ভ করে আমাদের গার্মেন্টসের মালিকদের পর্যন্ত। সেহেতু এইখানে, এবং এখন জ্বালানি একটা বড় বিষয়, সেহেতু এই 3টি জিনিস মেটাতে গিয়ে ওনাদের দিন আনি দিন খাই হয়ে গেছে। তখন এই সমস্ত বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতি আছে সেগুলি বাস্তবায়নের জন্য ওনারা যে সমস্ত প্রতিফলন দেখাবে আগামী বাজেটে, সেইটার ক্ষেত্রে শঙ্কা থেকে যাবে। এর মধ্যেই তো পদ্মা ব্যারেজের জন্য 35,000 কোটি টাকার একটা প্রকল্প। হ্যাঁ, ওটা এক বছরে দেওয়ার বিষয় না, এটা বছর ধরে দেওয়ার বিষয়। এটার যে সম্ভাব্যতা যাতাই যেটা হয়েছে সেটাকে পুনরায় আবার বিবেচনা করার বিষয় থাকতে পারে। এটার কারিগরি দিক আছে, এটার জন্য বৈদেশিক অর্থায়নকে যুক্ত করার ব্যাপার আছে। আমি পদ্মা ব্যারেজকে এই মুহূর্তে ওনারা যে করেছেন, এবং পদ্মা ব্যারেজের আমি পক্ষে, অনেক পরিবেশবাদীরা এটার বিপক্ষে আছেন আমি জানি, কিন্তু আমি এটার পক্ষে। এবং এটাতে বিশেষ করে উত্তরাঞ্চলে আমি গেছি, কাজ করেছি, ওখানকার স্থানীয় মানুষের সাথে কথা হয়েছে। আমাদের ফরাক্কার যে প্রতিকূলতা, বৈরিতা আমাদের অর্থনীতির উপরে এসেছে বিশেষ করে উত্তরাঞ্চলে, এটাকে মোকাবেলা করার জন্য পদ্মা ব্যারেজ প্রয়োজন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে পদ্মা ব্যারেজের অর্থায়ন এই বছরই পুরোটা হবে এটা এমন কিছু না, এটা শুরু হতে হয়তো একটু সময় লাগবে। ওকে, এখন আমি একটু পেছনে ফেলে যাই। অন্তর্বর্তী সরকারের সময় আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন, আপনারা বলতে সিপিডি থেকে। না, সিপিডি থেকে করিনি আমরা। মুখ্য মানে আমাদের প্রধান উপদেষ্টা উনি ডেকে আমাকে বলেছেন, আমার একটা লেখার ওনার দেখেছিলেন উনি, আমি শ্বেতপত্র প্রয়োজন আমি বলেছিলাম, উনি বলেছিলেন এটা আপনি করেন। আমি বললাম আমি একা করতে পারবো না, এটার জন্য দল লাগবে। বলে তুমি তোমার মতো দল নাও। আমি যে নাম নিয়ে তো আপনি কিছু বলবেন না। বলে আমি কিছু বলবো না তোমার কাছে। তো আমি 11 জন বাংলাদেশের অন্যতম কৃতিবিদ অর্থনীতিবিদকে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের বিভিন্ন যে বিশেষজ্ঞ হিসেবে তাদের যেখানে বুৎপত্তি আছে সেরকম দেখে 11 জন আর আমি 12 জন মিলে আমরা করেছি। এটা একটি জাতীয় কমিটি। আচ্ছা, এটা ছিল আপনার উদ্যোগে? এটা আমার নেতৃত্বে হয়েছে, কিন্তু এটার সাথে একটা বড় সমর্থন এসেছে আমাদের যে নাগরিক প্ল্যাটফর্ম আছে, যেখানে প্রায় 150-এর উপরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। কারণ আঞ্চলিকভাবে আমরা যখন সভা করেছি তখন আমার সেই সমস্ত সহযোগীরা কাজ করেছে। আর সিপিডি, আমার যেই রিসার্চ টিম আছে, তারা এটার পক্ষে সমর্থন দিয়েছেন তথ্য উপাত্ত বিশ্লেষণ করার ক্ষেত্রে ইত্যাদি। তো এটা আপনি বলতে পারেন একটা জাতীয় কমিটি, কিন্তু এটার সাথে আপনার নাগরিক প্ল্যাটফর্ম সমর্থন দিয়েছে, এটাতে আমার সিপিডির সহযোগীরা দিয়েছে, এবং তৃতীয়ত পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে সরকারও এটার বিভিন্ন সাচিবিক দায়িত্ব সম্পাদন করে। তাহলে এতজন এর মধ্যে সম্পৃক্ত ছিল, একটা জাতীয় কমিটি আপনি বলছেন। তাহলে এই শ্বেতপত্র কি হলো? মানে এটা প্রকাশ করলেন, কিন্তু এখানে তো কোনো সংস্কার ওইভাবে বাস্তবায়ন করার সুপারিশ ছিল না। তো অন্তর্বর্তী সরকার বা বর্তমান সরকার তারা কি এই শ্বেতপত্রের আলোকে কোনো দিক নির্দেশনার পথ খুঁজে পাচ্ছে আর পেয়েছিল? প্রথম কথা যেটা হলো যে এই শ্বেতপত্র সবচেয়ে বড় একটা আমি সাফল্য মনে করি। আমরা বোধহয় বাংলাদেশের ইতিহাসে একমাত্র কমিটি যাদের 3 মাস সময় দেওয়া হয়েছিল, আমরা 3 মাসের 90 দিনের ভিতরে রিপোর্ট দিয়েছি। এইটাও এক ধরনের বড় রেকর্ড। আপনার পুরো বাংলাদেশের ইতিহাস ঘুরে দেখেন, যে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্যদের কথা দেখেন, সময় মতো কেউ দেননি। আমরা 90 দিনের মাথায় দেবো বলেছি, 90 দিনের মাথায় দিয়েছি, এবং পরবর্তীতে একটা বাংলাও করেছি, এটা ইত্যাদি ইত্যাদি। সেহেতু এইটি একটা আমার বড় সাফল্য। দ্বিতীয়ত হলো এটাকে তৎকালীন সরকার
মানে অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা, তিনি এটাকে যথেষ্ট উৎসাহের সাথে গ্রহণ করেছেন। আপনারা ওনার 2024 16 ডিসেম্বরের বক্তৃতার ভিতরে উনি প্রায় 1.5-2 মিনিট ধরে এই রিপোর্টের বিভিন্ন অংশ নিয়ে বলেছেন আর কি। এটার উত্তরাধিকারও এসছে। বর্তমান প্রধানমন্ত্রীও আপনার সংসদে দাঁড়িয়ে 2-3 বার আমাদের প্রদত্ত বিভিন্ন তথ্য উপাত্ত উনি উল্লেখ করেছেন। সেহেতু সেই দিক থেকে একটা রাজনৈতিক ধারাবাহিকতা হয়তো আছে, এবং একই রকমভাবে তৎকালীন মানে পতিত সরকারের যারা সমর্থক, তারাও একই রকমভাবে এটাকে সমালোচনা করেছেন। ওনারা না পড়ে অনেক সময় বলেছেন এটা কোত্থেকে আসলো, ওটা কোত্থেকে, কিন্তু তারা কেউই পড়ে দেখেননি যে কোথা থেকে কি আসলো। সেহেতু সব দিকেই এক ধরনের মানে প্রতিক্রিয়া আমি দেখেছি। তো আপনি কেউ নির্বিকার থাকতে পারেনি, এটা আমার দ্বিতীয় সাফল্য। এটা ইম্প্যাক্ট ছিল। আমি বলি কেউ নির্বিকার থাকে না, এদিক ওদিক। আর 3 নম্বর যেটা বলি, এই রিপোর্টটা ছিল মূলত হলো ব্যবচ্ছেদ, অতীতের ব্যবচ্ছেদ। এটা যতখানি না সামনের দিকে ছিল, যদিও সামনের দিকের কথা আমরা বলেছিলাম, ওটার ভিতরে ছিল বিভিন্ন ধরনের আমাদের বক্তব্য, সুপারিশ ছিল ওটার ভিতরে। তো সেইগুলি তৎকালীন সরকার মানে নেননি। এটার একটা বড় কারণ হলো যে প্রফেসর ইউনুস এটাকে যতভাবে গ্রহণ করেছিলেন, ওনার যেই ক্যাবিনেট ছিল, তার যেই প্রাসঙ্গিক ব্যক্তিরা ছিলেন, তারা এটার ভিতরে সেই অর্থে হয়তো নিজেদের সংশ্লিষ্ট মনে করেননি। এবং এটা ওইটার ভিত্তিতে বাস্তবায়ন করতে গেলে যে ধরনের পরিশ্রম দরকার করে, যে ধরনের মনোযোগ দরকার করে, দক্ষতা দরকার করে, সক্ষমতা দরকার করে, আমি পরিষ্কারভাবে বলছি ওনাদের এটা ছিল না। এবং যেহেতু ওনাদের ছিল না, সেহেতু ওনারা এটার ভিতরে আর ঢোকেনি সেই হিসেবে আর কি। ওকে, কিন্তু এটার একটা রাজনৈতিক আলোচনার মধ্যে ছিল, কিন্তু মানে নীতি নির্ধারণে, পলিসি মেকিংয়ে এটার ভূমিকা খুব একটা ছিল বলে কি মনে হয় আপনার? নীতি নির্ধারণের ক্ষেত্রে ওনাকে যে পয়েন্টগুলো আমরা বলেছি, এগুলো তো তাৎক্ষণিকতার ব্যাপার না, এটা চলমান বিষয়। এই বর্তমান সরকারকেও সেগুলি আপনার মোকাবেলা করতে হচ্ছে। যেমন হলো ব্যাংক খাতের, আমরা বলেছি যে 2-3টা জিনিস, যেমন হলো আপনার আর্থিক ব্যবস্থাপনা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আয় না বাড়ালে আপনি কিছু হবে না। আপনার ব্যয়ের ক্ষেত্রে 40% ব্যয় আপনার ভুয়া ব্যয় ছিল, অতিমূল্যায়িত প্রকল্পের ইত্যাদি। এইগুলিকে এখন বিবেচনায় নিতে হচ্ছে এই সরকারকে। ওনারা আয় বাড়ানোর চেষ্টা করার জন্য বিভিন্ন পথ খুঁজে বেড়াচ্ছেন। ওনারা, আমরা বলেছি ওখানে 1300-1400 যে প্রকল্প আছে, তার ভিতরে অনেক কল্ড জম্বি প্রজেক্ট আছে তথাকথিত, অর্থাৎ যাদের মারলেও মরে না, বছরের বছর তারা চলছে। ওদের কিভাবে পরিষ্কার করতে হবে, সরকার সেটা করার চেষ্টা করছে। আমরা দায় দেনা পরিস্থিতিকে আরও যৌক্তিকভাবে দেখার কথা, স্বচ্ছতা করা, এই যে শুধু জিডিপির অংশ হিসেবে না দেখে এটা পরিশোধ করার ক্ষমতা হিসেবে দেখা উচিত, সেটাকে ওনারা গ্রহণ করেছেন। আমরা বলেছি যে অর্থনীতিকে চালাতে হলে আমার ভাষায় 2টো ফুসফুস লাগে। হৃদয় যদি হয় আপনার আর্থিক ব্যবস্থাপনা, তো ফুসফুস 2টো হলো ব্যাংকিং খাত আর জ্বালানি খাত। তো ওই জ্বালানি খাত আর ব্যাংকিং খাত যে এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে এসছে এবং এটাকে মনোযোগ দিতে হবে, এইটুকু অনুধাবন করছেন কিনা সেটা হলো অন্য কথা, কিন্তু মনোযোগের ভিতরে এসছে। সেহেতু আমরা মনে করি যে অনেকগুলি বিষয়কে আমরা চলমানভাবে স্থাপন করতে পেরেছি। এই ব্যাংকিং খাত নিয়ে আমি একটু পরে আসার চিন্তা করছিলাম, কিন্তু এখন আপনি যেহেতু বিষয়টার অবতারণা করে ফেলেছেন, আমি জানতে চাই যে ব্যাংকিং খাত নিয়ে তো উদ্বেগ সবসময় আছে, এবং আপনাদের শ্বেতপত্রে ব্যাংক লুটপাটের একটা ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে আরেকটা উদ্বেগের সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ ব্যাংক বা সরকার বিশেষ করে খেলাপি ঋণের ক্ষেত্রে যেই অবস্থান নিচ্ছে, সেটা ব্যাংকাররা তারা নিজেরাই অস্বস্তিতে আছে সেই অবস্থান নিয়ে। তারা চাচ্ছে খেলাপি ঋণের বিরুদ্ধে একটা শক্ত আইনি ব্যবস্থা নিতে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বা সরকার সেদিকে আগাচ্ছে না, বরং আরেকটু শিথিল করার পথে চলছে। আপনি এটা বর্তমানের এটা কিভাবে দেখছেন? আমিও উদ্বেগ এবং আতঙ্ক না হলেও উদ্বেগ দেখি আর কি। আতঙ্ক শব্দটা আরও বেশি জোরালো শব্দ হয় আর কি। উদ্বেগ দেখি এখানে, এবং কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে ব্যাংক সংস্কারকে কোন পথে আগামী দিনে আমরা নিব, কি গতিতে নিব, কি পরম্পরায় করব, মানে কোনটা আগে কোনটা পরে ইত্যাদি বিষয়। যেই সংশয়টা আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশন বলেছেন, ব্যাংকার্সদের অ্যাসোসিয়েশন বলেছেন, আমরা ওটার সাথে মোটামুটিভাবে একমত। সেটা হলো সরকার যেই
সংশোধনটা করেছে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের, অর্থাৎ 5টে ব্যাংককে একত্রিত করা, যারা প্রকৃতপক্ষে দেউলিয়া না বলে তাদের একত্রিত করার চেষ্টা করছে। এবং সরকার, যে কোনো সরকারই কোনো ব্যাংককে দেউলিয়া ঘোষণা করার ক্ষেত্রে সাবধান থাকে, কারণ এটা আপনার একটা থেকে আরেকটার ডমিনো এফেক্ট হতে পারে, প্যানিক হতে পারে ইত্যাদি, পুরো জিনিসটাই ব্যাংকিং সেক্টর অস্থিতিশীল হয়ে যেতে পারে। এইটার জন্য তো ওনারা যেটা করেছেন যে সামান্য কিছু টাকার বিনিময়ে পুরনো মালিকরা এসে ওনারা সেই ক্ষেত্রে আবার এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় দায়িত্ব নিতে পারেন, এরকম একটা ওনারা করেছেন। এইটার একটা ব্যাখ্যা ওনারা আমাকে বলেছেন, আমি জিজ্ঞেস করেছি যখন যারা এগুলি করেন সরকারের ভিতরে, তারা বলতে চেয়েছেন এটা শুধু পুরনো মালিক না, নতুন কেউ যদি এসে কোনো কেনার প্রস্তাব দেয় তাহলে আমরা নিতে পারি, কারণ এইটার জন্য যেই পরিমাণ অর্থ দরকার এই মুহূর্তে এটার পুঁজি গঠন করার জন্য, এখনই যে 30-40-60 লক্ষ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এগুলি তো খেয়ে ফেলেছে, কারণ এগুলি তো চলমান থাকতে হলে বেতন টেতন দিতে যাবে। এবং আপনি এই 5টি ব্যাংকের এবং আরও কিছু 5টা ব্যাংকের দেখবেন যে তারা সময় মতো এখন গ্রাহকদের টাকা দিতে পারছে না, আসলে তারা প্রকৃতপক্ষে দেউলিয়া, কিন্তু সেটা দেউলিয়া বাংলাদেশ ব্যাংক বলছে না। তো আমাদের প্রথম বিষয় হলো যে এই ব্যাংকিং খাতের বর্তমান এই পরিস্থিতি যে আরও ঘনীভূত হচ্ছে, এইটার কোনো সেই অর্থে উপলব্ধি প্রকাশ্য আমরা দেখছি না সরকারের পক্ষ থেকে। 2 নম্বর হলো, আপনি দেখেন এই সরকার যে এসছে তার যে নির্বাচনী ম্যানিফেস্টো, তার ভিতরে ব্যাংকিংয়ের সংস্কারের অংশের ভিতরে, ওই ধারার ভিতরে একটা ইকোনমিক রিফর্ম কমিশন গঠন করার কথা ছিল। ওই ইকোনমিক রিফর্ম কমিশন খুব এটা বড়ভাবেও দেখতে পারি, আমরা আর্থিক কাঠামোর জন্যও দেখতে পারি, আবার শুধু ব্যাংকের জন্যও হতে পারে। তো ওনারা তো এটা করেন নাই। এই যে ওনারা করলেন না, এটার ফলে ওনাদের মনে কোনো ধরনের দ্বিধা আছে বলে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, যে ওনাদের মন পরিষ্কার হয়নি। অর্থাৎ কি, ওনারা এখনও মনের ভিতরে রাজনৈতিকভাবে গ্রহণ করেননি যে পুরনো মালিকদের এখানে আসার আর সুযোগ নাই। এবং দ্বিতীয়ত, ওই মালিকদের আমরা কিভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের সম্পদগুলোকে জব্দ করব, বিক্রি করব, করে আমানতকারীদের টাকা ফেরত দিব, সরকার তার প্রাপ্যটা নিবে। এই যে এই প্রক্রিয়াটা ওনারা প্রকাশ্যভাবে এখনও বলেননি। আমি প্রত্যাশা করে আছি যে অর্থমন্ত্রী মহোদয় তার বাজেটের বক্তৃতার ভিতরে এটা বলতে হবে। এইটাকে উনি এটাকে উনি যদি না বলে বের হয়ে যেতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। ওনাকে এটা নিয়ে বলতে হবে, আর একটু এটাকে ইংরেজিতে বলে গ্র্যানুলার, অর্থাৎ আর একটু সুনির্দিষ্টভাবে ভেঙে ভেঙে বলতে হবে যে ওনারা ব্যাংকিং খাতের পুনর্জীবন কিভাবে করবেন। এইটা যদি না হয়, তাহলে আমরা বিনিয়োগ বাড়ানোর জন্য যেই প্রচেষ্টা, সুদের হার এবং অন্যান্য বিষয় এবং তারল্য যেভাবে দিচ্ছে, এটা দেওয়া হবে না। কেন্দ্রীয় ব্যাংক যেটা করেছে সেটা হলো, তারা তারল্যের ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়ার জন্য রিফাইন্যান্সিং স্কিম করছে। তো ওইটার ভিতরে তো কেন্দ্রীয় ব্যাংকের কত টাকা আছে যে তারা এত বড় পুনরঅর্থায়ন করার জন্য এইটা দিবে, এবং ওই পুনরঅর্থায়ন করার জন্য কারা যোগ্য হবেন এবং তাদের ব্যাংকের খেলাফির অবস্থার সাথে এটা সামঞ্জস্য হবে কিনা ইত্যাদি। যে বন্ধ কলকারখানা আছেন, একটা বন্ধ কলকারখানার একটা বড় অংশ আছে যারা আওয়ামী লীগ আমলে বিএনপির কলকারখানার মালিক ছিলেন, তাদের প্রতি কোনো অন্যায় হয়ে থাকলে সেগুলি তাকে চালু করার কথা ওনারা আছে। কিন্তু তাছাড়াও আরও অন্যান্য কলকারখানার ভিতরে আছে। আমি আপনার সাথে এইটুকু স্বীকার করে নিব, সরকারের পক্ষ থেকে 3-4 মাসে ব্যাংকিং খাতকে কার্যকরভাবে পুনর্জীবিত করার জন্য কোনো রূপরেখা এই সরকার এখনও আমাদের সামনে উপস্থিত করেনি, এবং এটা করবার প্রতিশ্রুতি ওনাদের ছিল। এখন আপনি এক্সপেক্ট করছেন বা আশা করছেন যে অর্থমন্ত্রী বাজেট সেশনে তার বাজেট স্পিচে ব্যাংকিং খাতকে সংস্কার করার একটা পরিকল্পনা ঘোষণা করবেন, বা আমি মনে করি এটা আমার যৌক্তিক প্রত্যাশা। আচ্ছা, এটা একটা যৌক্তিক প্রত্যাশা। তাহলে বাজেট নিয়ে একটু থাকি, যে এটা তো একটা যৌক্তিক প্রত্যাশা। আর কি প্রত্যাশা আছে, আপনার কাছে কোন বিষয়কে, ব্যাংকিং খাত ছাড়া কোন বিষয়কে এই সরকারের উচিত অগ্রাধিকার দেওয়া? আমি আপনাকে বলি একটা কথা, সেটা হলো বড় কাঠামোতে আমাদের দেখতে হবে যে এই সরকারের, নির্বাচিত সরকারের প্রথম বাজেট আসছে। এই বাজেট আসছে একটা জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে। তাহলে, এবং সেটা সবচেয়ে বড় সংকটের জায়গা হলো, এইটার যে ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থ দরকার, এই সরকারের সেটা নাই। এটা দেশীয় উৎস থেকেও নাই, বিদেশে ঋণ করেও নাই, এবং
এটার সাথে সে রাজস্ব আদায় করেও ভর্তি করে পারবে না। এটা আমরা সবাই বুঝতে পারছি। সেহেতু এখানে একটা সাহসী রাজনৈতিক সিদ্ধান্তের নেওয়ার ব্যাপার। সেটা রাজনৈতিক সাহসী সিদ্ধান্তটা হলো এই যে আপনি এইরকম পারেন যে আমার যা আয় আমি সেই ব্যয় করে একটা স্থিতিশীলতার ভিতরে যাব। অর্থনৈতিক স্থিতিশীলতা তো নাই, অর্থাৎ এখনও আপনার মূল্যস্ফীতি বাড়ছে, আপনার সুদের হার এখনও অনেক উঁচায়, আপনার দায় দেনা পরিস্থিতি দিতে আপনি হিমশিম খাচ্ছেন মোকাবেলা করতে, এমনকি আপনার এই মুহূর্তে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রেও আপনার প্রয়োজনই নাই। সেহেতু সবার মনের ভিতরে আছে রাতের বেলা টাকা ছাপায় কিনা, তো গাজীপুরে টাকা ছাপানো হচ্ছে কিনা, এবং এটার ফলশ্রুতিতে মূল্যস্ফীতি আগামী দিনে আসবে। সেহেতু সরকার কি কোনো সাহসিকতা নিয়ে এই যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা জনগণের সামনে তুলে ধরবে কিনা। তো আমি এর আগে বলেছি যে একটা তো শ্বেতপত্র ওনাদের করা উচিত ছিল, ওনারা অর্থনীতি কী অবস্থায় পেয়েছেন এটা বললে পরে মানুষ বুঝতো। কারণ আপনার তো একটা রাজনৈতিক বয়ান লাগবে, অর্থনীতিকে বুঝাতে হলে একটা রাজনৈতিকভাবে বুঝাতে হবে যে আমার এই পরিস্থিতি, পৃথিবী এইরকম, আপনাদের ধৈর্য ধরতে হবে। অর্থমন্ত্রী টুকটাক বলেছেন আমি কিছু দিতে পারবো না, পরিস্থিতি খুব খারাপ, আপনারা 2 বছর অপেক্ষা করেন ইত্যাদিতে বলে, কিন্তু এইটাকে ওনাদের নীতি কাঠামোতে প্রতিফলন করা সেইটা আমরা এখনও দেখিনি। তো আপনি এখন ওনারা ওই সাহসিকতার পথে যাচ্ছেন না, ওনারা ভিন্ন সাহসিকতা দেখাতে চাচ্ছেন। ওনারা দেখাতে চাচ্ছেন যে এই যে পদ্মা ব্যারেজের কথা বললেন, সরকারি কর্মকর্তাদের ব্যয়ের কথা আসছে, নতুন হাজার হাজার নিয়োগের কথা আসছে সরকারি পদে যেগুলি খালি আছে, ইত্যাদি ইত্যাদি, আরও বেশি ঋণ করার কথা হচ্ছে। ওনারা এখন বেপরোয়াভাবে ঋণের জন্য ঘুরে বেড়াচ্ছেন, পুরনো ঋণকে নতুনভাবে ব্যবহার করার চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে ওনাদের যেটা হচ্ছে, ওনারা ব্যয়গুলোকে, যেগুলোর প্রতিশ্রুতি এবং প্রয়োজন সেগুলিকে ধরে রাখছেন, এবং তার বিপরীতে ওনারা এমন একটা আয়ের কথা বলছেন যে আয়টা খুব বাস্তবসম্মত না। আপনারা জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়ে যদি আরও 1,00,000 কোটি টাকা নিতে চান তাহলে কোত্থেকে নেবেন? তাহলে ওনাকে বলতে হবে যে আমি এই আয়ের উৎসগুলো আমার হলো এই, অর্থাৎ আমি কি বলে এটাকে, মোটরসাইকেলের উপর কর আরোপ করে আমি এত টাকা পাবো, আমি আইটেমাইজ করতে হবে, আমাকে আইটেমাইজ করতে হবে, আমাকে বলতে হবে আমি নতুন উত্তরাধিকার আমি কর দিয়ে আমি এত টাকা পাবো, আমাকে বলতে হবে যে আমি নতুন করদাতাদের সংখ্যা বাড়িয়ে এত টাকা পাবো ইত্যাদি। এবং লক্ষ্য করে দেখেন এই সরকার, বিশেষ করে অর্থমন্ত্রী, দুটো শব্দ খুব ব্যবহার করেন, সেটা হলো ডিরেগুলেশন অ্যান্ড লিবারালাইজেশন। তো আপনি উদারীকরণের মাধ্যমে এবং বিনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি কত টাকা পাবেন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, তাহলে সেটাও বলতে হবে। সাইফুর রহমান সাহেব এটা বলতেন। সাইফুর রহমান সাহেব ওনার বক্তৃতার ভিতর থাকতো যে আমি নতুন কর আরোপের মাধ্যমে, সম্প্রসারণ এবং নতুন কর এর মাধ্যমে পাবো 100 টাকা, আর 50 টাকা পাবো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, এখন যেটা অপচয় আছে ইত্যাদি ইত্যাদি। তো ওইটা ভাবে ওনারা প্রথম কথা ওনাকে এই দুটো তো বলতেই হবে, আর এর সাথে বলতে হবে যে নতুন যে করছি এর আইটেমাইজ করলে ওই সংখ্যাটা মেলে কিনা, যেই সংখ্যাটা আপনি বলেছেন। এবং তার চেয়ে বড় বিষয়, ওই করগুলো যদি আপনি আরোপ করেন তাতে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী হবে কি হবে না। আপনি এমন কিছু কর আরোপ করলেন যার ফলে হয়তো বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই, তখন আপনার লাভের গুড় পিঁপড়ায় খেয়ে গেল কিনা এটা দেখা যাবে। আপনি 2,500 টাকা যে কৃষক বা শ্রমিকের হাতে দিলেন, আর চালের দাম বেড়ে গেল, সবজির দাম বেড়ে গেল, সবজি এখন কেউনোটাই 100 টাকার নিচে কেজি নাই, তখন কি হবে? তখন আরেকটা চাপ আসবে, মজুরি বৃদ্ধির জন্য চাপ আসবে। তখন আপনি মজুরি বৃদ্ধি করতে গেলে ব্যক্তি খাতের কর্মকর্তারা কি রাজি হবে? সেহেতু আপনাকে এই পুরো চক্রটাকে অনুধাবন করে আপনি বলছেন কি না এই আশ্বস্ত আমাদের করতে হবে। নির্বাচনী প্রচারণার সময় অবশ্যই অনেক প্রতিশ্রুতি দেওয়া যায় কোনো হিসাব নিকাশ না দিয়ে, এবং তা কখনোই বলা হয় না যে এই প্রজেক্ট তারা কিভাবে ফাইন্যান্স করবে, ওইটা তারা কিভাবে। বলি আপনি ডিমান্ড সাইড দেখেন, চাহিদার দিকটা দেখেন, সাপ্লাই সাইড দেখেন না, আপনার এটা দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা দেখেন না, এবং এটাকে ফেজিং করেন কিনা, পরম্পরা তৈরি করেন কিনা যে আমি 2 বছরে এইটুকু দিব, 2 বছর পরে ওইটা দিব, ওইটা অনেক সময় বলা হয় না। কিন্তু বাজেটে তো সেই হিসেব নিকাশটা দেখাতে হবেই, এইটা দেখাতে হবে, এবং
আমার প্রত্যাশা ছিল যে এইবারে ওনারা যেভাবে রাজনৈতিক ম্যানিফেস্টো তৈরি করেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে একটা ভালো রাজনৈতিক ম্যানিফেস্টো তৈরি হয়েছে, অনেক বেশি সুনির্দিষ্টভাবে যে বিষয়গুলো এসছে এবং সম্ভবত অনেক বিষয় এসছে যা আসা দরকার ছিল। কিন্তু এটাকে অর্থায়নের দিক থেকে যেই বিবেচনাগুলো দরকার সেই বিবেচনাগুলো আমি দেখছি না, এবং এটার জন্য এক ধরনের রাজনৈতিক সাহসিকতার দরকার করে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আজকে সেটা হলো, অর্থনীতি পরিচালনা করার ক্ষেত্রে যে রাজনৈতিক বয়ানটা দরকার ছিল, ব্যাখ্যা করার দরকার ছিল, এইটা করতে ওনারা এখনো পারেননি। এই যে দেখুন আপনি, এই যে মোটরসাইকেলের কর নিয়ে, তো মোটরসাইকেলের কর নিয়ে কথাটা বাজারে চালু হলো এবং এটার প্রতিক্রিয়াও হয়েছে, অনেক মানে নেতিবাচক প্রতিক্রিয়াও আছে, হয়তো আছে। ওনারা সকলে বলছেন এটা মানে ডবল ট্যাক্সেশন হচ্ছে, আবার দিচ্ছি, একবার রাস্তায় চলার জন্য দিয়েছি, আবার কেন দিব, আমার সংসার চলে না। কিন্তু কেউ সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করলো না যে এইটা কোনো কনজামশন ট্যাক্স না, এটা ভোগের উপরে কর না, এটা আয়ের উপরের কর। অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে করের জালের ভিতরে নতুন লোক ঢোকাতে চাচ্ছি। তাহলে 3.5 লক্ষ টাকার উপরে আয় করে এমন মানুষগুলোকে আপনি চিহ্নিত করবেন কেমন করে? হয়তো এবার বাড়বে, 3 থেকে 4 লক্ষ টাকা হবে ন্যূনতম, মানে যারা কর দিতে হবে না তাদের আয়, যাদের 4 লক্ষ টাকা নিচে আছে। তো আপনি যদি 3.5 লক্ষ টাকা ধরেন, হ্যাঁ, তো 3 মানে 30,000 টাকার নিচে উপরে আয় করে মাসে, এরকম মানুষগুলোকে আপনার বের করতে হবে যারা কর দেয় না। আমার এই মুহূর্তে যে টিআইএর নম্বর আছে তার মাত্র 18% কর দেয়। তো ওই 82%কে আপনি কীভাবে ধরবেন? তো ওনারা চিন্তা করে বের করেছে যে মোটরসাইকেল হবে একটা, হ্যাঁ, মোটরসাইকেল যারা বাইক রাইড করছে তাদের কথা বলছি না, অন্যটা। এটা হলো, আমরাও যেমন গাড়ি আছে যাদের, তারা আমরা 50,000 টাকা করে ট্যাক্স দিই। এটা যখন আমরা কর দেই, ব্যক্তিগত আয়কর, তখন এটা সামঞ্জস্য বিধান করা হয়, ওটা থেকে এটা বিয়োগ করে দেওয়া হয়। ওনাদের জন্য এটা অগ্রিম ট্যাক্সের মতো অনেকটা, যেটা আপনি ভোগেশ, কিন্তু কেউ এটা ওনাদের বুঝালো না রাজনৈতিকভাবে। আমি যেটা অদ্ভুত লাগে আর কি আমার কাছে, ধরেন আপনি সরকারি কর্মকর্তাদের পুরো বেতন আপনি এখন দিতে পারবেন না, আপনি হয়তো একটা অংশ বিশেষ দিবেন, তার আপনি বেতনের অংশ দিবেন, ভাতা দিবেন না, তারপরে তো এটাকে আপনার রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে হবে না আপনার পরিস্থিতির সাথে? আমি এই সরকারের অন্যতম সমস্যা দেখছি, ওনারা অর্থনীতিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার জন্য শক্তিশালী কোনো মুখপাত্র আমি এখনো দেখতে পাচ্ছি না। চিন্তা ভাবনাও নেই মনে হয়। ওনারা চিন্তা করেন না, এটা আমি মনে করি না। নিঃসন্দেহে ওনারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী, গুণী, অভিজ্ঞ মানুষ দেশ পরিচালনা করছেন। এই সরকার আগে কয়েকবার দেশ পরিচালনা করেছে, যে অর্থমন্ত্রী আছেন তিনিও আগে মন্ত্রী ছিলেন, নতুন তরুণ সমাজ ওনাদের সাথে যুক্ত হয়েছে। সেহেতু ওনাদের চিন্তার অভাব আছে, এটা আমি বলাটা একটু বেয়াদবি হবে। আমি মনে করি কর্মক্ষেত্রে আমি আরেকটু বেশি দেখতে চাচ্ছি। আচ্ছা, এটা তো গেল, আমাদের ওয়েট করতে হবে যে অর্থমন্ত্রী কি চিন্তা ভাবনা নিয়ে আসেন তার বাজেট প্রস্তাবে। বেশি ধৈর্য ধরতে হবে না, আর তো কয়েকদিন। একটু মানে পিছনে ফিরে যাই, এই যখন ডক্টর ইউনূস আলাপ হচ্ছিল শ্বেতপত্র, আপনার শ্বেতপত্রের পটভূমি আলাপ করতে গিয়ে মানে পরিষ্কার বোঝা গেল যে ডক্টর ইউনূসের সাথে আপনার একটা ভালো ওয়ার্কিং রিলেশনশিপ ছিল, কিন্তু এই রিলেশনশিপটা কি খারাপ হয়ে গেল? কারণ আপনি অনেক পরের দিকে অনেক সমালোচনা করেছিলেন তার অন্তর্বর্তী সরকারের, এটা কেন ছিল? দেখুন, মানে এটার তো অভিজ্ঞতার ভিতর দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রফেসর ইউনূসের সাথে নিঃসন্দেহে আমাদের সম্পর্ক অনেক দিনের, এমনকি আমার সিপিডির অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টিও প্রফেসর ইউনূস, সেহেতু ওনার সাথে তো ব্যক্তিগত সম্পর্ক বিভিন্ন সময় হয়েছে। উনি এর আগে যখন আপনাদের তথাকথিত 1-11 বলেন যেটাকে আপনারা, তার আগে আমরা সৎযোগ্য প্রার্থী আন্দোলন করেছিলাম একসাথে মিলে সেই সময়। সেটাও যে উনি শেষ বিচারে যে সামাজিক আন্দোলনকে রাজনৈতিক দল করতে চাইলেন, আমরা তখন সরে গেলাম যে আমরা রাজনৈতিক দল করতে চাইনি। আমি কোনো দিনই রাজনীতি করতে আগ্রহ বোধ করি নেই, যেটা করি সেটাই আমার জন্য যথেষ্ট। তো ওইটার ভিতর তো উনি যখন এই সরকার আসলো, তখন অনেকের মতো আমরাও অনেক আশান্বিত হয়েছি যে এটা তো সেই পরবর্তীতে প্রথম 6 মাস যাওয়ার পরে, 3 মাসে রিপোর্ট দিলাম, 4 মাসে, তারপরে যাওয়ার পরে যেটা আমরা লক্ষ্য করলাম যে উনি নীতি নির্ধারণের ক্ষেত্রে, ইংরেজিতে বলে সভরেন, অর্থাৎ ওনার নীতি নির্ধারণের ক্ষেত্রে সার্বভৌমত্ব নাই। উনি নীতি নির্ধারণ করেন না বলে আমাদের কাছে ভয় হলো আর কি। এবং লক্ষ্য করে দেখবেন, সেরকম সময় আমি বলেছি সরকারের ভিতরে সরকার আছে,
এবং সরকারের ভিতরে সরকার আছে, সেই সরকারের চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষা বা ওনাদের অভিপ্রায় একটা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়ভাবে যেটা এসছে, একটা সরকারের বিপরীতে অভ্যুত্থানের ভিত্তিতে, এবং তাকে অন্যতম বড় দায়িত্ব হলো নির্বাচন করা। সেইটার ক্ষেত্রে ওনাদের নিষ্ঠা কম বলে মনে হয়েছে ওই সরকারের ভিতরে সরকারের কথা যদি, এবং ওই সরকারটা শুধু প্রাতিষ্ঠানিক সরকার না, ওই সরকারের বাইরেও ব্যক্তিরা ছিল, যে ব্যক্তিরা সাথে ওনারা মিলিতভাবে ভিন্ন একটি রাজনৈতিক দর্শনের ভিত্তিতেই হয়তো পরিচালিত হচ্ছিল। ওনারাও অনেক জ্ঞানীগুণী মানুষ, ওনাদের একটা বিষয় ছিল। তো এই জায়গাটাতে একটা পার্থক্য হয়ে গেল। আর তৃতীয়ত যেটা শেষের দিকে হলো, যে অনেক বিষয়ে উনি যেভাবে নির্বিকার থাকলেন, এটাও আমাদের কাছে পছন্দ হলো না। এটা শুধু প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়ার ব্যাপারে না, এটা হলো ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ব্যাপার, বাউল সম্প্রদায়ের উপরে যেভাবে, নারীদের উপরে যেভাবে। তখন দেখা গেল নির্বাচনের আগেই নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের ক্ষোভটা হলো এই যে সরকার প্রধান এই ব্যাপারে নির্বিকার থাকে কেমন করে, এবং সেই সরকার প্রধান থাকলে পরে তার নৈতিক ভিত্তি থাকে না। ওনারা ভুলে যাওয়া উচিত না, ওনারা নির্বাচিত সরকার না, ওনার জাতীয় নৈতিকতার ভিত্তিতে উনি ওখানে আছেন। সেই নৈতিকতার ভিত্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের ভয় হলো যে ওনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন কিনা। তখন আমাদের ভয়ের সৃষ্টি হলো যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারবেন কিনা। আর এর ভিতরে আপনারা দেখেছেন যে উনি ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি হলো, ওখানে আলোচনা হলো। তো আমাদের আরেকটা, আমার মতো পেশাজীবীদের ভয় হলো, বিশেষ করে যারা আমরা শ্বেতপত্রের সাথে ছিলাম, সেটা হলো ওনারা ক্রমান্বয়ে প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক সংস্কারের পথের থেকে এক ধরনের রাজনৈতিক সংস্কারের বা প্রাতিষ্ঠানিক বা সাংবিধানিক সংস্কারের পথের দিকে আগালেন, যার একটা রাজনৈতিক দোতনা আছে, এটার একটা তাৎপর্য আছে। তো ওইটার প্রয়োজন নাই আমরা বলি নাই, কিন্তু ওইটা এমনভাবে সরকারকে আচ্ছাদিত করে ফেললো যে ওনারা আর কোনো দিকেই কিন্তু সেই সময় এরপরে আর মনোযোগ দিল না। সেহেতু আপনি যদি আমাকে বলেন, আমার কি বলে প্রফেসর ইউনূসের তৎকালীন সরকারের সাথে 3 পর্যায়ে ছিল। একটা পর্যায়ে ছিল যখন আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি, দ্বিতীয় পর্যায়ে ছিল যখন আমি খুবই বিভ্রান্ত ছিলাম যে এটা কী হচ্ছে, আর তৃতীয় কালে আমার মনে হয়েছে এটা ঠিক হচ্ছে না, ওনারা অনেক কিছু যেটা করেছেন। সেহেতু আমি 3টা অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছি। আচ্ছা, ইউনূস সরকারের একটা কাজ যে নিয়ে অনেক বিতর্ক, যে কাজটা বাস্তবায়নের দায়িত্ব এখন এই সরকারের, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। তো এটা নিয়ে অনেকে বিতর্ক করছেন যে এটা বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখা হয়নি। অনেকে বলছে যে এই চুক্তি না করে বাংলাদেশের কোনো উপায়ও ছিল না। তো আপনি কোন আর্গুমেন্টকে যৌক্তিক মনে করেন? বা আমি প্রথম মনে করি যে সরকার 9 দিন পর চলে যাচ্ছে, সেই সরকার এটা করার কোনো নৈতিক অধিকারই ছিল না, এটা প্রশ্নই ওঠে না। এবং এরপরে কি হবে না হবে সেটার দায়িত্ব ওই নতুন সরকারেরই হওয়ার কথা, যদি না যে অপেক্ষমান সরকার সম্মতি দিয়ে থাকে এটার প্রতি, এবং অপেক্ষমান বিরোধী দল এটাতে রাজনৈতিক সম্মতি দিয়ে থাকে। এই সন্দেহটা কেন আসে আপনাকে আমি বলি। আমি মার্কিনীদের সাথে যখন কথা বলেছি, ওনারা আমাদের উষ্মার কথা বলেছি, আমরা এইটার কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠবে, এটার যদি নৈতিক ভিত্তি ঠিক না থাকে, রাজনৈতিক ভিত্তি ঠিক না থাকে, তখন ওনারা বলেছেন তোমাদের সরকারের ভিতরে বাইরে সবার সাথেই আলোচনা করে আমরা এটা করেছি। তো আমি পরিষ্কার করতে চেয়েছি, এটা কি অন্তর্বর্তীকালীন সরকার আলাপ করেছে? তো বলছেন না, আমরা সোজাসুজি তাদের সাথে কথা বলেছি, বলেছেন কার সাথে কখন কিভাবে এটা বলেছেন। তো এইটা আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে সরকার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না, এমনকি বিরোধী দল এটা নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করতে চাচ্ছে না, তখন আমার কাছে মনে হলো যে মার্কিনেরা হয়তো ঠিকই বলেছে যে এটা তোমার সরকারের ভিতরে বাইরে সবার সাথে আলোচনা করেই আমরা ঠিক করেছি। তো আপনি যদি এই প্রশ্ন তোলেন যে এইটা ভালো না মন্দ, এই ভালো মন্দ বিচারের দায়িত্ব নাগরিকরা এখন নির্বাচিত সরকারকে দিয়েছে, জাতীয় সংসদকে দিয়েছে। তো এইটা জাতীয় সংসদে আলোচ্য বিষয়। আপনার প্রশ্ন হওয়া উচিত যে কেন এখনও বিরোধী দলের এত তেজি আমার প্রবীণ এবং নবীন যা সংসদ সদস্যরা এটা একদিনও জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে আলোচনা চাই বলে স্পিকারকে নোটিশ দিলেন না।
ওনারা এই নোটিশটা ৭১ ধারায় বা ১৩০ ধারায় কোনো ধারাতেই ওনারা এই নোটিশটা দিয়ে সরকারকে বাধ্য করলো না এইটার ব্যাপারে কথা বলার। এবং দেখুন মনোযোগের কারণে এই মুহূর্তে সরকারের যে তথ্য উপদেষ্টা আছেন তিনি বলছেন হ্যাঁ এটা পর্যালোচনা করা যায়। তো পর্যালোচনা করার তো ধারাই দেওয়া আছে, সেই ধারা অনুযায়ী আপনি তোলেন এটা করার জন্য এটার ভিতরে। এবং এটার ফলে যে ধরনের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হচ্ছে, যে ধরনের আমরা উদারীকরণ করব বলেছি মার্কিন পণ্যর জন্য, এবং যেই ধরনের ক্রয় প্রস্তাবে গেছি আমরা ডজন ডজন বোয়িং কেনার জন্য, যার তো 3 প্রজন্মেরও ক্ষমতা নাই এগুলির অর্থ পরিশোধ করার, তাই না? আর তারপরে আমি যেই শুল্ক করেছি, এই শুল্ক তো আমাদের আহামরি কিছু কম না, অন্য যে কোনো তুলনীয় দেশের সাথেই প্রায় সমার্থক এটার ভিতরে। এবং এখন তো জ্বালানির ক্ষেত্রে বড় ধরনের আমাদের সমস্যা হচ্ছে, আমরা রাশিয়া থেকে নিতে পারছি না। কালকে ওনারা ওখানে বলেছেন যে বাজার অর্থনীতি নেই এমন দেশের সাথে কাজ করা যাবে না। তাহলে কি আর তিস্তা প্রকল্প হবে না চীনের অর্থের বিনিময়ে, নাকি রূপপুর বন্ধ করে দিব? মানে একটা কথা তো বলার সময় তো একটু মানে শিশুসুলভ হওয়ার তো কারণ নাই। তো আপনি এটাও করবেন, ওইটাও চালিয়ে যাবেন, তারপর তো একদিন ধরা খাবেন। তো এগুলি তো পরিষ্কার হওয়া দরকার। এইটা একটা প্রাজ্ঞ, একটা প্রবীণ বা একটা অভিজ্ঞ সরকারের কাছ থেকে আমরা এরকম প্রত্যাশা করি না। আমি মনে করি সময় হয়েছে এটা জাতীয় সংসদে আলোচনা করা উচিত, এবং যারা এইগুলি নিয়ে বাইরে কথা বলেন, টকশোতে কথা বলেন, তারা ওই নোটিশটা লিখে দিতে সাহায্য করতে পারেন। আচ্ছা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন হবে, আরও পেছনের দিকে যাব আমি। 20 বছর আগে আপনি এক পর্যায়ে বলেছিলেন এইটার কথা, যে যোগ্য নাগরিক আন্দোলন যেটা ক্যাম্পেইন আপনারা করছিলেন 2006 সালে, আমার মনে আছে বিবিসি বাংলার অফিসে আপনি এসেছিলেন। তখন আকবর হোসেন গিয়েছিল ময়মনসিংহে আপনাদের প্রথম জনসভায়। তো আপনারা আন্দোলনটা করলেন যাতে রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থী মনোনীত করে সংসদ নির্বাচনে। এখন 20 বছর পর নির্বাচন হলো আরেকটা, তখন হলো একটা 2008 সালে, এখন আরেকটা গ্রহণযোগ্য নির্বাচন মোটামুটি। আপনার কি মনে হয় যে আপনাদের সেই মেসেজ, 20 বছর আগের মেসেজ রাজনৈতিক দলদের কাছে পৌঁছেছে, বা তারা মানে রেসপন্ড করেছে সেই আর্জিতে? ভালো প্রশ্ন। দেখুন, ওই সময়ের যে আন্দোলনের আমাদের অন্যতম সাফল্যের জায়গা ছিল, আমরা হলো পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার যেটাকে বলে, জনপ্রতিনিধিত্ব আইন যেটা ছিল, সেটাতে পরিবর্তন আনতে পেরেছিলাম। আজকে যে আপনারা দেখেন কার কত আয়, কার কত সম্পদ বেড়েছে, এটা আমাদের ওই আন্দোলনের ফলশ্রুতি। সেই সময় আমরা এটা মানে সংশোধন করাতে পেরেছিলাম যে যে প্রার্থী হবে তার সম্পদের ঘোষণা দিতে হবে, তার কোনো সেই অর্থে কোনো বেআইনি কাজের জন্য কোনো সেই দেওয়ানি বা ফৌজদারি আদালতে কোনো কেস আছে কিনা দিতে হবে, সে কর কোনো বাকি আছে কিনা, ঋণ খেলাফি তো বটেই, কর খেলাফি কিনা এগুলি বলতে হবে। এই যে তথ্যের যে স্বচ্ছতা, এইটা আমাদের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে আমরা দেখি। এটা বলতে পারেন যে অন্য আরেকটা ছিল, সেটা এখনো পুরো করতে পারি নাই, হয়তো এসেছে, সেটা হলো দ্বৈত নাগরিকত্বের বিষয়টি, যেটা আইনের ভিতরে বৈধ না, কিন্তু তারপরে হচ্ছে। তো এইটা একটা বড় জায়গায় এসেছে। আমি আপনাকে বলি যে সমাজ বিকাশের ধারাটা হলো, ইংরেজিতে বলেন না ইনক্রিমেন্টাল, অর্থাৎ প্রান্তিকভাবে কিছু কিছু করে আমরা আগাই এটার ভিতরে। আপনি লক্ষ্য করে দেখেন এখন যে কোনো, তারপরে আরেকটা আমরা যেটা করতে সম্ভব হয়েছিল, সেটা হলো সবগুলো দলকে তার আয় ব্যয়ের হিসাব দিতে হবে। ওইটা ঠিক কি বেঠিক এটা আরেক জিনিস, ওইটার অডিট হয় কিনা এটা আরেক জিনিস, কিন্তু দিতে আমরা বাধ্য করেছি। এখন সরকারের ওনাদের আয় ব্যয়ের হিসাব দিতে হয় বাৎসরিকভাবে নির্বাচন কমিশনের কাছে, এবং তাদের নিবন্ধনকে ঠিক রাখার জন্য আমরা আরও চেয়েছিলাম যে একটা রাজনৈতিক নিবন্ধন আইন করার জন্য পূর্ণাঙ্গভাবে তারা যাতে নির্বাচন করে দলের ভিতরে, এই যে বলা হয় পরিবারতন্ত্র, এগুলির থেকে বের হওয়ার ক্ষেত্রে কীভাবে হবে, তৃণমূল থেকে আপনার ভোট দিয়ে তারা সংসদ সদস্যদের মনোনয়ন করবে, এগুলিও ওটার ভিতরে ছিল। এখন অপ্রাতিষ্ঠানিকভাবে অনেক দল এগুলি করে, এখন করে, ফলাফল কি হয় আরেক বিষয়। তো এইটার
আর এইবার আমি আপনাকে বলি, যেটা আপনি শেষ বলেছেন, সেটা হলো এইবারে নির্বাচনের প্রাক্কালেও আমি বাংলাদেশে প্রচুর জায়গায় গেছি, 18-19টা জেলা শহরে নির্বাচনী প্রত্যাশা নিয়ে আলোচনা করেছি, একটা নাগরিক নির্বাচনী ইশতেহার তৈরি করেছি। সেই নাগরিক ইশতেহার দিয়ে আমরা সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে প্রভাবিত করার চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে সফল হয়েছি। তার ভিতরের এই বর্তমান সরকারও তার ভিতরে আছে। এই যে মিড ডে মিল, এটা নিয়ে আমরা কত বড় আন্দোলন করেছি এটার ভিতরে শিক্ষা খাতের ব্যাপারে। তো এইগুলি আছে, কিন্তু যেটা আমি বড় দেখেছি সেটা হলো যে নির্বাচনের প্রাক্কালে রাজনীতিবিদরা এবার অনেক বেশি সৌজন্যবোধের পরিচয় দিচ্ছিলেন। হ্যাঁ, একটা তো হলো সব দল একসাথে বসা, আমাদের সভাতে আসা, নাগরিকদের ডাকে ওনারা আসাটা প্রয়োজন মনে করছেন, এইটা আমি একটা শক্তির জায়গায় দেখি। অর্থাৎ নাগরিক শক্তির একটা উপলব্ধি সমাজের ভিতরে হয়েছে। এবং দেখেন, আপনি কোনো জায়গাতে গেলে পরেই আমাকে ধরে জিজ্ঞেস করে, এটা নিয়ে বলেন না কেন, ওটা নিয়ে বলেন না কেন, যেন সব বলার দায়িত্ব নিয়ে নিয়েছি আমরা। তো কিন্তু প্রত্যাশা একটা সৃষ্টি হয়েছে নাগরিকদের সমাজের সমান। আর দ্বিতীয় যেটা হয়েছে, ওনারা সকলেই বলেছেন যে এইবার তো কথা রাখতে হবে স্থানীয় পর্যায়ে। যে কথাগুলি বলেছি নির্বাচনের সময়, এইটা মৌসুমি বিষয় হতে পারবে না। আর যদি না রাখি তাহলে এলাকায় থাকতে পারবো না, তাহলে দেশেও থাকতে পারবো না। এই রকম একটা উপলব্ধি যে মানুষের শক্তি, নাগরিকদের শক্তি মানে তো জনশক্তি, সেই গণশক্তি বলেন জনশক্তি বলেন, সেইটা সম্বন্ধে যে কোনো সময়ের চেয়ে এখন উপলব্ধি অনেক বেশি। আমাদের ছাত্রগণ অভ্যুত্থান যেটা হয়েছে, সেই ছাত্রগণ অভ্যুত্থানের ভিতর দিয়ে একটা অসম্ভবকে সম্ভব করা হয়েছে, একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা এটা নিয়ে সন্তুষ্ট, এটা আমি বলছি না, আমার কথার ভিতরে তো অসন্তুষ্টি অনেক বের হয়েছে, কিন্তু আমি মনে করি সামগ্রিক বিচারে আশাবাদী থাকি যে এইটা হলো মানুষের শক্তি। এই মানুষকে একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে, অভিজ্ঞতার চেয়ে বড় শক্তি আর কি আছে? সেই অভিজ্ঞতায় তারা মোকাবেলা করবে বলে আমি মনে করি। সেহেতু আমাদের এই আন্দোলন চলমান আছে, জবাবদিহি সৃষ্টি করার চেষ্টা করছি, রিফর্ম ট্র্যাকার করেছি। ওনারা যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিদিন আমরা ওটাকে একটা লাইভ ওয়েবসাইটের ভিতরে আমরা ডিজিটালি মনিটর করছি এবং এলাকা ভিত্তিতে এই আলোচনাগুলো যাচ্ছে। ওনারাও এটা জানেন। শুধু জনমানুষ যে অভিজ্ঞ হয়েছে তা না, রাজনীতিবিদরাও কিন্তু অভিজ্ঞ হয়েছেন। ওনারাই বলছেন কথা না রাখলে থাকতে পারবো না। ওনারা বলেন, কিন্তু ওনারা কি পরে এটা মনে রাখেন? নির্বাচনের পরে কি সেই কথাগুলো মনে রাখেন যে আমি মনে করি ওনাদের অভিজ্ঞতা আগের চেয়ে বেড়েছে। এবং এই সরকারও ওই যে দেখেন প্রথমে এসে যে কথাগুলো বলেছে, সেগুলি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে ওনারা বাস্তবায়ন করবেন। ক্ষমতা নাই তারপরে বলার চেষ্টা করছেন। আমার সমস্যা হলো, যা ক্ষমতা নাই তা তুমি কিভাবে করছো সেটার ভিতরে। তো এইটা জাতি অগ্রসর হওয়ার বিষয়। আমি আপনাকে যেটা বলবো সেটা হলো যে বাংলাদেশকে বিবেচনা করতে হলে আপনি আরেকটু মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে চিন্তা করে দেখবেন। আমরা এই সময়কালে, এই 52 বছরের সময়কালে, কত বছর হয়েছে বাংলাদেশ? 55 বছরের সময়কালে আমরা নিঃসন্দেহে এগিয়েছি। জাতি হিসেবে আমরা অনেক বেশি বলিষ্ঠ হয়েছি, জাতি হিসেবে পরিপক্ক হয়েছি। নতুন প্রজন্ম আমাদের চেয়ে অনেক বেশি সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। সেহেতু আমি মনে করি যে সমস্যা নিয়ে সর্বদা মন খারাপ করার চেয়ে আপনি দীর্ঘমেয়াদে চিন্তা করে দেখেন। যেই জাতিটা স্বাধীনতার সময় বলেছিল 7.5 কোটি মানুষকে খাওয়াবে কেমন করে, সেই মানুষটা এখন 18 কোটি মানুষকে 3 বেলা খাওয়ানোর মতো খাদ্য উৎপাদন করে। যেই মানুষগুলো মরে যাচ্ছিল $180 নিচে আয় থেকে, সে এখন $3,000 উপরে মাথাপিছু আয়ের ভিতরে আছে। যেই মানুষগুলো আপনার পৃথিবীর জীবৎকালের অর্ধেকের নিচে ছিল, এখন বাংলাদেশের মানুষ 73 বছর বাঁচে, যেখানে পৃথিবীর গড় 72 বছরের কাছে। সেইটার ভিতরে আমার বাংলার মানুষ এখন প্রতিটি চতুর্থ পঞ্চম আপনার বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশের আর রেমিটেন্সের মালিক তারা। বাংলাদেশের মানুষ নিজের দেশের শান্তি শৃঙ্খলা না, অন্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠায়। এই অর্জনগুলোকে কিন্তু ভুলে গেলে হবে না। এই অর্জনগুলো মনে রাখলে পরে দেখবেন যে সময়ের ভিতরে হবে। আমার সময় সুযোগ হলে 2-3 বছর পরে আপনার সাথে আবার এই বিষয়ে আমরা নিঃসন্দেহে পিছন ফিরে তাকাবো। আপনার ট্র্যাকারগুলো ফলো করে আলোচনা হতে পারে অবশ্যই, যে কি প্রতিশ্রুতি ছিল আর কি বাস্তবায়িত হলো, কি প্রতিশ্রুতি ছিল, কি বাস্তবায়িত হলো। আমরা এখন এটা চেষ্টা করছি যে শুধু বাস্তবায়ন না, এই বাস্তবায়নের ফলে জনমানুষের জীবনে পরিবর্তন হলো কি না সেটাও আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ বিভাজিতভাবে
বিভিন্নভাবে এলাকা ধরে এইগুলোকে দেখার চেষ্টা করব। ধরুন পদ্মা ব্যারেজ হলো, কিন্তু কৃষকের কি ফসলের উৎপাদনশীলতা বাড়লো? যে উৎপাদন সে করলো সেই ফসলের সে দাম পেল না পেল না, নাকি সরকারের সংগ্রহতে যে সে আবার ঠকে গেল? তো এইগুলিও একই সাথে দেখার বিষয় আছে, কারণ শেষ বিচারে সংস্কার তো হলো মানুষের জীবনমানের উন্নতির জন্য, সেইটা করার জন্য। কিন্তু আপনাকে আমি যেটা বলবো, অনেকেই আমি তো একজন সমালোচনামূলক বক্তব্য দেওয়ার জন্য প্রতিষ্ঠিত মানুষ একজন, তো আমার মতো মানুষও সবসময় মনে করে যে মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে জাতি হিসেবে আমাদের সাফল্যগুলো যা আছে তা যেন ভুলে না যায়। এইটা যদি ভুলে যাই তাহলে কিন্তু এখনকার সমস্যার সমাধানও করতে আমরা ভুল করে ফেলতে পারি। এইটি হলো বিষয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।